একটা ভয়ানক কিন্তু একটা যুদ্ধ বলতে পারে। কারণ রাজনীতির রং সব জায়গাতে লাগা যাচ্ছে, কিন্তু আমাদের বর্ধিতে কিন্তু লাগাবেন না। এটা কিন্তু রাজনীতির নেতাদের উদ্দেশ্যে বলতে চাইছি। পলিটিক্স করুন, রাজনীতি করুন, ভাষণ দেন, সব কিছু করুন, কিন্তু আমাদের সেনা তথা প্যারামিলিটারি জওয়ানদের বর্ধিতে কিন্তু রাজনীতির রং লাগাবেন না। কারণ আপনারা জানেন, এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বহু রকম কথা, লাঞ্ছনা, অপবাদ, অনেক রকম রাজনীতি নেতাদের মতলব সব রকম কথা শুনতে হয়। তার ফলে কি হয়? তার ফলে আমাদের যারা প্যারামিলিটারি অর্ধসৈনিক বল, তাদের কিন্তু মোরাল ডাউন হয়। ইলেকশন কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনী একটা সিস্টেমে বাঁধা। সিস্টেম মানে আমাদের যে সিস্টেম, ভারতবর্ষের সিস্টেমের ঊর্ধ্বে কিছু নয়। অতএব এই যে সিস্টেম, আপনি যদি ইলেকশন কমিশনার হন, আপনি কিন্তু এসে এয়ারপোর্টে নেবেন না, হাত উস্কাতে পারেন, কোনো নেতা নয়, কোনো সেলিব্রিটি নয়। তাহলে আপনি কেন করছেন? এটা আপনাকে জবাব দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনি মন্দিরে যেতে পাবেন, আপনি মসজিদে যেতে পাবেন, আপনি প্রত্যক্ষভাবে প্রতিটা মিছিল মিটিংয়েও যাচ্ছেন এবং প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে পক্ষপাতিত্ব করছেন। অথচ কেন্দ্র বাহিনীর উপরে যেভাবে কথা বলছেন, এটা তীব্র লজ্জা এবং ঘৃণার একটা আসন তৈরি করেছেন। কারণ কি জানেন? একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি জওয়ান ঘর থেকে 1000 থেকে 1500 কিলোমিটার দূরে তারা পরিবার ছেড়ে ডিউটি করে, কিন্তু তাদের দুর্দশার কথা কেউ কি ভেবেছে? ভাবেনি। শুধুমাত্র একটু স্বস্তি, মানসিক শান্তি, মানসিক প্রেশার কমানোর জন্য সে একটা ক্যারাম খেলে নিয়েছিল। ক্যারাম খেলা কি অপরাধ? অপরাধ নয়। সে ডিউটি অবস্থায় এই কথা হলো এবং তাকে সাসপেন্ড করলো। কেন? সাসপেন্ড করার অধিকার ইলেকশন কমিশনের নেই। সে একদম মুচি লেখা দিতে পারে আপনার ডিসিপ্লিনে ভুল। কারণ ডিসিপ্লিনের কথা যদি উঠলো, তাহলে বলে দিই, একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি জওয়ান কি করে জানেন? 11 মাস ট্রেনিংয়ের পরে তাদের দেশভক্তি শেখানো হয় এবং তাদের ডিসিপ্লিন শেখানো হয়। তাদেরকে আজকে কিন্তু তাদের মধ্যে কিন্তু আঙুল দেখিয়ে দেওয়া হলো। এটা একটা অত্যন্ত বাংলা তথা ভারতবর্ষের একটা লজ্জা বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে কি হলো? তার সঙ্গে সঙ্গে 7 জন জওয়ান যিনি ইফতার পার্টিতে গিয়েছে। আরে মন্দির মসজিদ, আমাদের ভারতবর্ষ সেকুলারিজম দেশ আছে, থাকবে এবং থাকবে। কারণ কোনো একজন সেনাবাহিনী যখন যাদের ছেলে এবং যাদের ফ্যামিলির লোক আছে, তারা নিশ্চয়ই জানেন ওখানে কোনো হিন্দু মুসলিম বিভেদ নেই, ওখানে কোনো সেকুলারিজম নেই, ওখানে কোনো কিছু নেই। কিন্তু আজকে এই বাংলার ইলেকশন ডিউটিতে সেটা দেখিয়ে দিল। প্যারামিলিটারি অর্ধসৈনিক বলের যে ডিউটি, সেটা নিশ্চয় জানে সিস্টেমের বাইরে কিছু নয়। কারণ সিস্টেম যেটা বেঁধে দিয়েছে, তার বিরুদ্ধে কোনো রকম কথা আপনি বলতে পারবেন না, তার বিরুদ্ধে কিছু করতে পারে। ডিসিপ্লিনটা যথেষ্ট ওরা জানে, কারণ তাদেরকে ট্রেনিংয়ের মধ্যে শেখানো হয় এবং ইলেকশন ডিউটি আসার আগে তাদেরকে সেইভাবে পাঠানো হয়। আপনারা জানেন 2021-এর ইলেকশনে শীতলকুচিতে যে ঘটনা হয়েছিল, এটা তীব্র প্রতিবাদের নিন্দা জানিয়েছিলাম। কারণ এটা কিসের জন্য হয়েছিল, কি কারণে হয়েছিল, সেটা নিশ্চয়ই ইনকোয়ারি হওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলতে চাই, এই যে বাংলার পরিস্থিতি করে দিয়েছে না, এটাতে বোঝা যাচ্ছে যে আবার কিন্তু শীতলকুচি কিন্তু চাইবেন না অমিত শাহ মহাশয়, আমাদের মাননীয় হোম মিনিস্টারকে বলে যাচ্ছি। কারণ এটার ভয়ানক উত্তাপ ফেলা হচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে কেন্দ্র বাহিনীর একটা ভূমিকার একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আপনারা। কারণ এই ধরনের সিস্টেম বানাবেন না যাতে কেন্দ্র বাহিনীর ওপরে আঙুল তুলে সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষের জন্যই কিন্তু এই কেন্দ্র বাহিনী। আমাদের কেন্দ্র বাহিনীর কাজ কি? কেন্দ্র বাহিনী হচ্ছে দেশ তথা সমাজের সুরক্ষা। মানুষ ভোটের ডিউটি কি? ভোট কিভাবে দেবে, কিভাবে তাকে সুরক্ষাভাবে ভোট দেওয়া হবে, প্রত্যেক মানুষ কিভাবে ভোট দেবে, কিভাবে মানুষকে সচেতনভাবে কিভাবে ভোটের কাউন্টারে নিয়ে যাওয়া হবে, ভোট কিভাবে দিয়ে ফেলে দেবে, তাদের কিন্তু ভোটের কিন্তু কাউন্টারের বাইরে ডিউটি। তবু কোনো নেতা নেত্রী বলছে, কি বলছে জানেন? বলছে কেন্দ্র সরকার দ্বারা কিন্তু ইলেকশনে পক্ষপাতিত্ব করছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে কোনো কিছু ফ্যাক্ট নয়। কেন্দ্রীয় বাহিনী তারা সততা জানে, তারা নির্দেশ মানে, তারা ডিসিপ্লিন মানে। অতএব তাদের ওপরে কেন অঙ্গুলি তোলা হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে বলি, আজকে বাংলার যে স্থিতি পরিকাঠামো, কেন্দ্র বাহিনী যে ফেসিলিটি দরকার, সেটাকে আপনারা দিয়েছেন। কোন একটা দূর থেকে 14-15 কিলোমিটার দূর থেকে বাড়ি পরিবার ফ্যামিলি ছেড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অথচ
অথচ তাদেরকে এবার জিজ্ঞেস করে, তাদের কিন্তু একটা অধিকার আছে, সাধারণ মানুষের সঙ্গে তারা ক্যাম্পের ভিতরে থাকে, সাধারণ মানুষের তারা কোনো তাল মিলাপ থাকে না, সাধারণ মানুষের কাছে যখন আসে তখন তারা একটা নিজের ভূক্ষেপ, নিজের কথা একটা বলার চেষ্টা করে। যেমন বাঙালি, আমি যদি অন্য কোনো স্টেটে যাই, আমি বাঙালি সেখানে নন বেঙ্গলি স্টেটে গেছি, সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে কোনো একজন বাঙালিকে পেলে আমরা আব্বুক হয়ে যায় যে আমরা কথা বলবো। সেটা কি অপরাধ? সেটা তো অপরাধ নয়। তাহলে কেন এরকম করা চাই? ইলেকশন কমিশনারকে আমি অনুরোধ করছি, এবং উনি ইলেকশন কমিশনারকে পক্ষপাতিত্ব ছেড়ে আজকে বাংলার প্রতি যে হচ্ছে, এসআর নিয়ে যে হচ্ছে, বাংলাকে যেভাবে কুলুচিত করছে, এরও আমি তীব্র প্রতিবাদ করছি এই প্রেস কনফারেন্সের ইয়েতে। কারণ আজকে একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। একজন রামপুরহাটের জওয়ান, আর্মিতে 27 বছর চাকরি করার পরে তার ছেলেকে ডিলেট করে দেওয়া হয়েছে, তাকে ডিলেট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে গত কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম, গৌতম রায়, তিনি সিএপিএফ 24 বছর চাকরি করে, তাকে আজকে ডিলেট করে দেওয়া হয়েছে। সে 6 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে, বলছে আপনার হয়ে যাবে, আপনার যথেষ্ট তথ্য আছে। কারণ কি, সে এখন জন্মগ্রহণ করেছে হিসাব মতো বলতে গেলে, সে নতুন ভোটার। তাহলে আমার একটা প্রশ্ন, আজকে যদি ভারতবর্ষের সরকার 2021-এ 2024-এ যদি সেই সরকার, ভারতবর্ষতে বাংলা সরকার যদি সেই ভোটার নিয়ে যদি সরকার বেড়ে থাকে, এই ভোটার যদি অবৈধ হয় এবং ডিলেট করা হয়, তাহলে সরকারকেও ডিলেট করা দরকার, সরকারকেও কিন্তু অবৈধ সরকার হিসাবে ঘোষণা করা দরকার। সেটা কি ইলেকশন কমিশনে করবে? সেই ব্যাপারে কোনো মুখ খুলছে না, নিজে আসছে, তালি বাজাচ্ছে, নেতাগিরি করছে। এটা কি ধরনের ইলেকশন? আজকে একজন সেনাবাহিনী এবং প্রাক্তন প্রাক্তন এক্স সিএপিএফ এর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আজকে বাধ্য হয়ে আজকে সেনাদের এবং আমাদের যারা প্রাইমারি আছে, যারা অধ্যক্ষনী বল, তাদের উপরে যেভাবে ব্লেম লাগানো হচ্ছে, এর আমি প্রতিবাদ করে আজকে কিন্তু আজ আমি এখানে বা আমরা সবাই একত্রিত হয়েছি একজন শুধু প্রাক্তন সৈনিক হিসাবে নয়, একজন গর্বিত ভারতীয় সৈনিক হিসাবে, যে নিজের জীবন দিয়ে দেশের সম্মান এবং দেশকে রক্ষা করেছে এবং দেশের ত্যাগ মানে কি সেটাও সে জানে। আজকে মুদ্রা কথা হচ্ছে সিএপিএফ, যারা সিআরপিএফ জওয়ানদের বঞ্চনা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে তারা থাকে। সীমান্ত, শহর এবং জঙ্গলে সব জায়গায় তারা লড়ছে, প্রতিদিন জীবন তারা বাজি রেখে নিজের দায়িত্ব পালন করছেন। তবুও প্রশ্ন ওঠে একটাই, যে 60 বছর চাকরি করার পরেও তাদের কোনো সঠিক পেনশন আজও পর্যন্ত সরকার দিতে পারেনি। 2 নম্বর হচ্ছে, যেমন আমাদের আর্মির মধ্যে যে সমস্ত মেডিকেল ফেসিলিটিস আছে, যেমন মিলিটারি হসপিটাল, কমান্ড হসপিটাল, এদের মধ্যে সেই জিনিসটা আজও কোনো ঠিক হয়নি। 3 নম্বর হচ্ছে, যে সমস্ত ডিফেন্সে যারা চাকরি করেন, যেমন আমাদের সিএসডির যে ফেসিলিটি আছে, মানে ক্যান্টিন ফেসিলিটি, সেই ক্যান্টিন ফেসিলিটিও তাদের মধ্যে কোনো কিছুই নেই। অথচ আমরা একই ইউনিফর্ম পরি এবং আমাদের জীবনের ঝুঁকিও কিন্তু এক। তাহলে এই অধিকারের ক্ষেত্রে তাদের আলাদা কেন? তারা যে অধিকারটা যেটা তাদের পাওয়া উচিত, সেই জায়গায় তারা আলাদা কেন? এটা আমার প্রশ্ন। সরকারের কাছে এই বৈষম্য বন্ধ করতে হবে এবং সিএপিএফের জওয়ানদের জন্য ন্যায্য অধিকার দিতে হবে। 2 নম্বর আরেকটি কথা আমি আজকের দিনে বলা উচিত, এসআইআর নিয়ে আমি 2-একটা কথা বলতে চাই। এসআইআরের সমস্যা যেটা চলছে, সম্মানের উপর অনেক আঘাত আনছে মানুষদের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে যে এসআইআর সংক্রান্ত যে সমস্যা চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। যারা 24 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ভারতীয় সেনা এবং সিএপিতে চাকরি করা এরকম অনেকজন জওয়ান আছেন, যাদের নাম ডিলিট হয়ে গেছে। এই ব্যাপারে অনেকটা ডিপলিভাবে আমার বন্ধু এবং আমার সহপাঠী, আমার সুজয় বলবে এই ব্যাপারে। এক্স কমান্ডো, ঠিক আছে, মাইকে দাও। ঠিক আছে, ব্যাপারে যেমন সামনেই আসন্ন নির্বাচন, 23 আর 29 তারিখ যে ভোট আসছে, আর কয়েকদিন পরেই আসছে গণতন্ত্রের সবচেয়ে বড় দিন এবং বড় উৎসব, ভোট। আমরা যেমন সীমান্তে দাঁড়িয়ে দেশ রক্ষা করি, আবার আমরাই দেশের ভবিষ্যৎ, দেশের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আপনাদের ভোটার, আপনারা ভোটার, আপনাদের এই ভোট দেশ গড়ার দায়িত্ব আপনাদের হাতে, কিন্তু সীমান্ত দায়িত্ব আমাদের হাতে।
আপনাদের ভোটেই ঠিক করবে দেশ নিরাপদে থাকবে কি থাকবে না। আপনাদের ভোটেই ঠিক করবে সৈনিকদের সম্মান দেওয়া যায় কি যায় না। ভোট দিন, কিন্তু একটু ভেবে দিন। ভোট দিন, কিন্তু দেশের জন্য দিন। আর একটি কথা আমি দুটো বলবো, ভোট শুধুমাত্র অধিকার নয়, এটা দেশের প্রতি আপনাদের দায়িত্ব। যারা দেশের নিরাপত্তার গুরুত্ব দেয়, যারা সৈনিকদের সম্মান দেয়, যারা সিএপিএফদের জওয়ানদের অধিকার দিতে প্রস্তুত, আপনারা তাদের দিকেই ভোট দিন, এটা আমি অনুরোধ করব। আরেকটা আমি কথা আজকে প্রেস মিটের মধ্যে আমি বলতে চাই, জায়গাটা হচ্ছে দত্তপুর না, দত্তটা দাঁড়িয়েছে দীপাঞ্জন উত্তরপাড়া। আচ্ছা, আমাদের এটা পলিটিক্যাল একটা কথা ইস্যু তুলছি আমি। দেবাঞ্জন চক্রবর্তী, তাই তো, এনএসজি কমান্ডো, আপনারা অনেক সময় টিভিতে তাকে দেখেন। আমার বলার বক্তব্য, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রেস মিট করেছেন এবং টিভির পর্দায় যেটা আমরা শুনতে পাই যে 18 বছর উনি যে সার্ভিস লাইফের ভিতরে উনি এনএসজি করে, এনএসজি এবং আমাদের যে তাতে নাকি উনি সার্ভিস করেছেন এবং তারপরে 18 বছরের পরে উনি 35 ইয়ার্স উনি এনএসজি হয়ে কাজ করেছেন। তারপর তিনি অবসর নেন। ভারতবর্ষের ইতিহাসে এই জিনিসটা কখনোই হতে পারে না। উনি টোটালি যা বলছেন টোটালি রং বলছেন। কারণ এনএসজিতে যারা যায় তারা হচ্ছে 2 বছর থেকে 5 বছর, তার উপরে কোনোদিন এনএসজিতে সে থাকতে পারে না। আর র এমন একটা জিনিস, কোনো ডিফেন্সের জওয়ান বা অফিসার্স যারা রতে সার্ভিস করে তারা নিজের ওয়াইফকে পর্যন্ত বলতে পারে না যে আমি রতে আছি। তাহলে উনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেভাবে আমি রতে চাকরি করতাম এটা বলছেন, উনি টোটালি দেশের একটা মানে সিক্রেট মিশনকে উনি বরবাদ করে রেখেছেন। তৃতীয়ত, যারা 35 বছর যিনি চাকরি করেন, সেই 35 বছর চাকরি করা মানে আমরা যেটা বুঝি মিনিমাম র্যাঙ্ক ব্রিগেডিয়ার অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক ওনার হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের যারা ক্যাপ বেল্টে চাকরি করেন তাদের একটা নিয়ম আছে যে তার নামটা, যেমন আমার নামটা ধরুন তপন মহাপাত্র, আমি লিখবো আমার আগে লিখবো নায়েব সুবেদার তপন মহাপাত্র ইয়া সুবেদার তপন মহাপাত্র, পরে লিখবো ব্র্যাকেটে রিটায়ার্ড। কিন্তু আমি কখনোই লিখতে পারি না উনি যে র্যাঙ্কটা লেখেন, কারণ ওনার র্যাঙ্ক লেখা উচিত ছিল কর্নেল, উনি মেজর, ইয়া উনি একজন সিপাই না একজন নায়েব সুবেদার না একজন সুবেদার, সেটা আজও পর্যন্ত আমরা জানি না। কারণ ওনার র্যাঙ্ক, মানুষের মৃত্যু হয় এবং এই জওয়ানদের যখন মৃত্যু হয় তার র্যাঙ্কটা কিন্তু মৃত্যু হয় না। তাহলে উনি র্যাঙ্ক কেন লেখেন না? উনি টোটালি মানুষকে একটা অন্ধকারে রেখে চালিয়ে যাচ্ছেন, আগামী দিনেও চালাচ্ছেন। আমি এর তীব্র বিরোধিতা করি। আরও উনি বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে বলেছেন যে উনি এনকাউন্টার স্পেশালিস্ট। উনি কাজ মানে ওনার লাইফে সার্ভিস লাইফের ভিতরে 50-এর বেশি অধিক এনকাউন্টার করেছেন এবং সেই এনকাউন্টার পাকিস্তানের মাটিতে গিয়ে করেছেন। অসম্ভব ব্যাপার, কেননা আজকালের দিনে মানুষে আমাদের ছোটোবেলায় বাবা মাদের টাইমে যেসব জামানা গেছে সেই সব জামানা নেই এখন, তাই ভুলভাল মানুষকে বোঝানো যায় না। এবং উনি যে এনকাউন্টার করেছেন, ওনার এনকাউন্টার মানেটা এটা হলো ওনার সাথে যারা ছিলেন, যারা ওনার সহকর্মী, উনি তো একা আর এনকাউন্টার করেননি, কিন্তু উনি বলছেন যে আমি একা এনকাউন্টার করেছি। তার মানে হচ্ছে বাকিরা ধরে আনতো, উনি দাঁড়িয়ে থেকে তাদের উপর গুলি করতেন, এটাই বোঝাতে চাইছে। তার মানে কি মানুষকে ভুল বোঝাচ্ছেন। এবং উনি এমন একটা বাইট দিয়েছেন যেটা উনি বলতে চেয়েছেন যে সমস্ত উগ্রবাদী বা টেররিস্ট যাদেরকে আমি মানে মারতাম এবং সেই সময় আমি আমার পায়ের জুতোটা খুলে তাদেরকে আমি প্রণাম করতাম যে আমি আমার দেশের জন্য কাজ করেছি, পারলে আমাকে ক্ষমা করো, এটা আমার অ্যাজ এ ডিউটি। এটা কখনোই হতে পারে না। এটা উনি বললেন কি করে? মানে এটার একটা তীব্র অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করি। সেটা গভর্নমেন্ট সরকার বুঝুক, সে ব্যাপারে আমি আমার তরফ থেকে বললাম। এবং আপনারা একটা দেখুন যে আমরা যে আমাদের যে টেররিস্ট যে ছিল, যার নাম আপনারা হয়তো জানেন, অজগর, এ হচ্ছে এমন একটা উগ্রবাদী। এখন আমরা যদি তাকে, সে যখন মারা যায় তখন কি তাকে মারার জন্য আমরা কি আমার পায়ের জুতোটা খুলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবো যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আমার দেশের জন্য আমি কাজ করেছি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য, আমাকে পারলে ক্ষমা করুন? এটা হয় কখনো? কিন্তু উনি এটা আর বাংলার মতো কিছু নিউজ চ্যানেল আছে যে চ্যানেলে বসে ওপেন কথা বলছেন। এটা আমি এই প্রেস কনফারেন্সে বললাম।